আমি দেখো কোনো ইমেজে বিশ্বাস করি না। তোমার কাছে কোন ছবিটা তোমার মনে হয়েছে যে এটা হয়তো আমাকে নতুন ঋতুপর্ণা সেনগুপ্ত বানিয়েছে? মানে হ্যাঁ, রাজকাহিনী ইজ ওয়ান অফ দ্য ফিল্ম। সবসময় দর্শকের মন বোঝা ভার, কারণ একটু আনপ্রেডিক্টেবল দর্শক। তোমার ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে প্রেমটা কিভাবে পরিবর্তন হয়েছে? সম্পর্কের এতগুলো সম্পর্কের টার্ম এসে গেছে। কমপ্লিকেটেড রিলেশনশিপ, কমপ্লিকেটেড সিচুয়েশনশিপ, লিভ ইন রিলেশনশিপ, এক্সট্রা ম্যারিটাল, তারপরে প্রিনাপচুয়াল এগ্রিমেন্ট, মানে এতগুলো মানে ভার্টিক্যাল এসে গেছে, মানে এত অপশনস মানুষের কাছে। এখন আমি যার সাথে রয়েছি তিনি কিন্তু সবসময় ম্যাডাম সেনগুপ্তই ছিলেন, কিন্তু এখন তিনি বড় পর্দায় ম্যাডাম সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত আমার সাথে। প্রথমত স্বাগত রেক্স স্টুডিওজ ইন্ডিয়া থেকে। আর বেশ সুন্দরভাবে দেখছি, আশা করি খুব সুন্দর আছো। চেষ্টা তো করি সবসময় ভালো থাকার। একদম। আর যেটা বিষয় যে সাধারণত আমরা যাকে ম্যাডাম সেনগুপ্ত হিসেবে এত বছর দেখে এসেছি, এবার বড় পর্দায় ম্যাডাম সেনগুপ্ত নামটার ক্ষেত্রে কিন্তু মানুষ এটা আলোচনা হচ্ছে যে তারই নামে ছবিটা কি হচ্ছে। নামটা বেশ সেন্সেশন ক্রিয়েট করেছে। অ্যাকচুয়ালি আমি জানতাম না, মানে এটা আমার কোনো সাজেশন না, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টর এবং ডিরেক্টরিয়াল টিম এবং প্রডিউসাররা ঠিক করেছিলেন যে এই ছবির নাম হবে ম্যাডাম সেনগুপ্তা। তো আমার কাছে যখন এলো নামটা, তখন আমার খুব মজা লাগলো যে বেশ আমার নামের সঙ্গে মিলিয়ে। আর আমি অবশ্য একটা ছবি আগে করেছিলাম, অগ্নিদেবের ছবি, যেটার নাম ছিল মিসেস সেন। হ্যাঁ, তো সেটাও খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর একটা ছবি বানিয়েছিল। তো ওটা অবশ্য একদম অন্য ধর্মী ছবি, মানে ওটা রোম্যান্টিক ফিল্ম ছিল, রিলেশনশিপ ওরিয়েন্টেড। এটার মধ্যে সবগুলো ইনগ্রিডিয়েন্টই আছে, মানে ম্যাডাম সেনগুপ্তার যে একটা ওজন, মানে সোসাইটিতে তার পজিশনিং, সেখানে শি ইজ আ কার্টুনিস্ট, মানে ওই একটা লেভেল আছে, মানে খুব সেলিব্রেটেড কার্টুনিস্ট। তারপরে ম্যাডাম সেনগুপ্তার যে একটা রিলেশনশিপের দিক আছে মেয়ের সঙ্গে, তারপরে একটা অনেক পুরনো বন্ধুর সাথে আবার রিউনিয়ন, তারপরে আবার তার একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড আছে, সে একজন ফ্লেভার্স আর ইনভেস্টিগেটর হচ্ছে। তো অনেকগুলো দিক এক্সপ্লোর করছে ম্যাডাম সেনগুপ্তা। আর তোমার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে থ্রিলার ছবিতে ঋতুদিকে খুব একটা আমরা পাই না, এটা আমরা বলতাম না, পাইনি সেরকম ভাবে, পাইনি বলতে গেলে। তো তোমার কাছে এইটাও কি একটা কারণ ছিল যে এই থ্রিলার আরো তোমায় অ্যাট্রাক্ট করেছে, যে নতুন সবসময় একটা নিজেকে কাল্টিভেট করতে চায় সময়ের সাথে? তো সেইটাও কি একটা বিষয়? আই থিঙ্ক সো, বিকজ আমার মনে হয় যে সময়ের সাথে সাথে আমি নিজেকে আরও বেশি করে এক্সপ্লোর করার চেষ্টা করছি, বিকজ এখন আমাদের কন্টেন্টের ভ্যারাইটিটাও অনেক বেড়ে গেছে। মানে আগে যেরকম মানে সিনেমার একটা কোথাও গিয়ে একটা প্যাটার্ন ছিল বা কিছু ছিল, কমার্শিয়াল ছবির কথা বলছি, বা অন্য ধর্মী ছবি হয়েছে, কিন্তু একটা কোথাও গিয়ে প্যাটার্ন মেনটেন হয়ে যাচ্ছিল। কিন্তু এখন মানে ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স মানে এত মানে সাংঘাতিক রেভলিউশন হয়ে গেছে এক্স্যাক্টলি কন্টেন্টের জায়গা থেকে। তো সেখানে আমার মনে হয় যে কন্টেন্টকে আমাদের ফলো করতে হবে রাদার দেন কন্টেন্ট ফলোইং আস, মানে কন্টেন্টকে আমাদের ফলো করে একটা জায়গা তৈরি করতে হবে। তো সেই জন্য আমি মনে করি প্রত্যেকটা ছবিতে আমার ভাঙাচোরা করাটা খুব দরকার, কারণ আমি দেখো কোনো ইমেজে বিশ্বাস করি না। মানে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো, কারণ অনেকেই ভীষণ ইমেজ কনসিয়াস থাকে যে ভীষণ একটা দুর্দান্ত ইমেজ তৈরি করে রাখতে হবে, একটা পার্টিকুলার ইমেজে আমাকে সবাই জানে, না হলে আমি আমার ক্যারিয়ারে আমি রাজকাহিনী করতাম না, বা দহন করতাম না, বা পারমিতা। আর দহন পারমিতা আমি কবে করেছি, তারপর মন্দমের উপাখ্যান আমি কবে করেছি ভাবো, তো একটা সময় মানে একটা কাল পেরিয়ে গেছে এক্স্যাক্টলি। তো আমি বলছি সেই সময়তেও আমি নিজেকে প্রচণ্ডভাবে ভেঙেছি, আর তারপরে আজকের এই ট্রানজিশনটা আরও বেড়ে গেছে, মানে আরও অনেক বেশি ভাঙন চলছে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের মানে প্রেক্ষাপট থেকে দেখতে গেলে এখানে সিনেমার অনেক মানে প্রচুর গবেষণা হচ্ছে সিনেমাকে নিয়ে, সে সব ল্যাঙ্গুয়েজেই হচ্ছে, আমাদের হচ্ছে গবেষণা করতে হচ্ছে নিজেকে নিয়ে। এক্স্যাক্টলি, অভিনেতার গবেষণা ওই জন্যই আসছে যে একজন অভিনেতা নিজেকে কত রকমভাবে ভাঙতে পারে। তো আমি দেখো ভাঙাতে বিশ্বাসী, কারণ আমি মনে করি ঋতুপর্ণা সেনগুপ্ত তো একটা মানুষ, কিন্তু আমার চরিত্রগুলোকে তো আমাকে বিলিভেবল করে তুলতে হবে। সবগুলো চরিত্রে আমি যেন আলাদা লাগি, সবগুলো চরিত্র যেন মনে হয় যে আমি সেই চরিত্রটা হয়ে উঠেছি, নট ঋতুপর্ণা সেনগুপ্ত। তো ওই জায়গাটাকে আমি সবসময় মানে খেয়াল রাখার চেষ্টা করছি। তো সেই খেয়াল রাখার চেষ্টা করার জন্য আমি যেটা মনে করি যে আমার কাছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে প্রথমত একটা ভালো স্ক্রিপ্ট চুজ করা, এবং সেই স্ক্রিপ্টের মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট নতুন আমি দর্শককে দিতে পারবো। দেখো যেরকম পুরাতনে মানুষ আবেগে ভেসেছে, মানে এটা একটা আবেগের ছবি,
আর আমার মনে হয় এই ছবিটা আবেগ, অভিমান, টর্চার, মার্ডার, ইনভেস্টিগেশন, সাসপেন্স, অনেকগুলো জিনিস আছে। আর ওটা হচ্ছে পিওর রিলেশনশিপ, আবেগ, মানে সম্পর্ক, তারপর একটা ইস্যু, এটা নিয়ে মানে কজ, তো এগুলো নিয়ে। তো আমার মনে হয় যে প্রত্যেকটাতেই কোথাও না কোথাও গিয়ে আমি নিজেকে যদি কন্ট্রাস্ট করছে বা আলাদা একটা ভিন্নভাবে তোলা। ইনফ্যাক্ট এর পরের ছবিটা যেটা আমার আসছে, মানে ইন্দ্রাশিসের ছবিটা, যেটা গুড বাই মাউন্টেন, ওটা একেবারেই রিলেশনশিপ ওরিয়েন্টেড ছবি, একেবারেই একটা প্রেমের ছবি, যেটা 20 বছর পর দুই প্রেমিকের দেখা হচ্ছে, মানে ভেরি ইন্টারেস্টিং টপিক, মানে একদম আলাদা আবার এটার থেকে, মানে ভিন্ন ধর্মী যেটা বলা যায়। একদমই। আর একটা বিষয় তোমার ক্ষেত্রে বলবো যে তোমার জীবনে এত বছরে, মানে আমরা 9-এর দশক বলি বা 2000 পার করলেও বলি, সেখানে তুমি এভারগ্রিন এখনো। থ্যাংক ইউ। তো সেখানে এভারগ্রিনের বারে একটা বিষয় আছে যে এত কটি ছবির মধ্যে তোমার জীবনে, মানে এই যে তুমি ট্রানজিশন নিয়ে কথা বললে, যে এই যে সময়ের সাথে সিনেমার ট্রানজিশন হয়েছে, থট প্রসেস, মেকিং, সব কিছুর চেঞ্জ এসছে, কিন্তু সেখানে তোমার কাছে কোন ছবিটা তোমার মনে হয়েছে যে এটা হয়তো আমাকে নতুন ঋতুপর্ণা সেনগুপ্ত বানিয়েছে? দেখো, রিসেন্ট টাইমসে অনেকগুলো ছবি আছে যেগুলোর নাম আমি লাস্ট, এটা কি রাজকাহিনী কি তুমি মেনশন করবে? না, তুমি কি বলছো মানে মানে আবার নতুন করে ইনভেন্ট করেছে, তুমি ফিল করেছো? রাজকাহিনী তো ডেফিনেটলি একটা ছবি যেটা একেবারে আউট অফ দ্য বক্স, মানে যেটা সেটার সঙ্গে আমি কোনো রকম ভাবেই হ্যাঁ নিজেকে দেখতে পারি। হ্যাঁ, রাজকাহিনী ইজ ওয়ান অফ দ্য ফিল্মস। তোমার ভয়েস বা তোমার অ্যাটিটিউড তোমাকে সেইভাবে চিনি নি। হয়তো আমার জাতীয় পুরস্কারটা পেলাম না, এটা একটু আমার দুঃখই রয়ে গেল। আর মানে তোমার এই অভিনয়টার জন্য এক্সপেকটেশনটাও তোমার ছিল, যতটা তুমি নিজেকে ভেঙেছিলে? হ্যাঁ ছিল, কারণ আমি আমার মানে গলা মানে ছিঁড়ে, মানে গলা ভেঙে আমি পড়ে যেতাম ডাবিং থিয়েটারে। এক্স্যাক্টলি, মানে সবাই বলেছিল ওটা কি আমার গলা, আমি নিজে ওই গলাটা বার করতাম প্রত্যেকদিন ডাবিংয়ে গিয়ে, তারপর আমি ডাবিং করতাম। মানে একটা সাংঘাতিক প্রেশারের মধ্যে আমি ওই ছবিটা, মানে যেটা একটা ড্রামের মধ্যে করে জিনিসগুলো ঝাঁকা, ড্রামটার মধ্যে থাকে, মানে ওরকম হয়ে গেছিলো আমার। আর সৃজিত আমাকে একটা ফোঁটাও ছাড়তো না যতক্ষণ না আমি ওটা ডেলিভার করতাম, আর সৃজিত জানতো আমি পারবো ওটা ডেলিভার করতে, অ্যান্ড হি ওয়াজ অ্যাট ইট। এই ছবিটা, আর একটা বলবো ছবির কথা, সেটা হচ্ছে অলিক সুখ। ওই ছবিটাও আমার অদ্ভুত সাইলেন্ট একটা চরিত্র, যেখানে শুধুমাত্রই চোখ এর এক্সপ্রেশন। অলিক সুখ এবং মুক্তধারাও একটা দারুণ ছবি করেছিলাম তখন। ইনফ্যাক্ট এই রিসেন্ট ছবির মধ্যে পুরাতনও তুমি বলতে পারো যে আমার অদ্ভুত মানে চেঞ্জেস ছিল চরিত্রটার মধ্যে, কখনো অ্যাগ্রেসিভ, কখনো মার প্রতি ভেঙে পড়া, কখনো স্বামীর সাথে একটা অদ্ভুত দ্বন্দ্বে জড়িয়ে পড়া, মানে আই লাভ দ্য ক্যারেক্টার অ্যাকচুয়ালি ঋতিকাস। একটা বিষয়ে তোমায় জিজ্ঞেস করবো যে এই যে তুমি একটা সময় রিইনভেন্ট করে একটা অভিনেতাকে একটা ছবির মাধ্যমে, সেখানে তুমি সৃজিত মুখোপাধ্যায়ের নাম নিলে, এখন কি তেমন স্ক্রিপ্ট খুব বেশি হচ্ছে না, বা এমন ডিরেক্টর আসছে না যেখানে এইটা বারবার হচ্ছে না বেশি ছবি? কার নাম নিলাম? সৃজিত মুখোপাধ্যায়ের নাম নিলে, বা এরকম অনেক আমরা এক্সপেক্ট করি একটা ভালো ডিরেক্টর, একটা অভিনেতার ক্ষেত্রে তার কাছে খুব বড় বিষয়, কারণ সেই ডিরেক্টরই তাকে রিইনভেন্ট করায়। তো সেখানে তোমার কাছে কি মনে হয় যে ডিরেক্টরস একটু হয়তো কম, সেই অনুযায়ী একটু বেশি থাকা উচিত বাংলায়, যে ডিরেক্টরসগুলো হয়তো এইরকম অ্যাক্টরসদেরও রিউনিয়ন করে হয়তো গল্প বলবে নতুন? না, দেখো, আমার মনে হয় এখন বাংলা সিনেমাতে প্রচুর ভালো ভালো ডিরেক্টররা এসে গেছে, এবং তাদের ক্যাপাসিটি আছে ভালো কাজ করার, তাদের মানে নিজেদের ক্ষমতা আছে দারুণ দারুণ চরিত্র সৃষ্টি করার, এবং কিছু সাহিত্য নির্ভর কাজও হচ্ছে, প্লাস এখন নিজেদেরও খুব স্ট্রং চরিত্র তারা লিখছে। কিন্তু আমার মনে হয় যে পরিচালকদের মানে আরও বেশি সক্রিয় হয়ে কাজটা করা উচিত, এবং পরিচালকরা অনেক ভালো ভালো পরিচালক আছে যারা মানে এই মিডিয়ামটাকে আরেকটু বেশি করে দায়িত্ব নিয়ে যদি ধরে, তাহলে আমার মনে হয় যে সেটা ভালো হবে। কারণ অনেক ট্যালেন্ট আছে যারা এখনও ডিসকভারি মানে মধ্যে নেই, যারা ডিসকভার করতে পারেনি নিজেদের, সেরকম ট্যালেন্টদের সঙ্গে আমি চেষ্টা করি কাজ করতে, বা আমি আমার প্রোডাকশন থেকেও অনেক সময় কাজ করেছি। তো মানে সেই ডিসকভারিটা করা খুব প্রয়োজন। এখন যেভাবে আমরা দেখছি অনেক ছবি যেমন রয়েছে, যেটা বলছি, তার সাথে মানুষের কি সেই উদ্দীপনাটা সিনেমা হলের ক্ষেত্রে ফিরে এসছে? তোমার কি মনে হয় অভিনেত্রী হিসেবে, যেখানে যে ক্রেজটা ছিল, মানে বাংলা ছবি হোক বা যে কোনো ধরনের সিনেমা, যেটা সিনেমা হলে মানুষকে টানে, এটা কি এখন আরো বেশি মনে হচ্ছে যে চেঞ্জ হয়েছে, বা আবার একটা সেই ভাটা পড়েছিল সেখান থেকে বেটার হয়েছে? অনেক ভালো হয়েছে, কারণ অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, অনেক মানুষ সিনেমা দেখতে যাচ্ছে, ভালো কন্টেন্টকে পছন্দ করছে দর্শক, তার সম্বন্ধে কমেন্ট দিচ্ছে। তো আমার মনে হয় বাংলা সিনেমা ইজ গোয়িং থ্রু আ গুড ফেজ, এবং সেটাকে বজায় রাখার জন্য আরও ভালো ভালো সিনেমা আমাদের তৈরি করতে হবে। সেটা দায়িত্ব আমাদের উপর বর্তায় যে আমরাও ভালো কাজ কিছু
দিই বাংলা সিনেমাকে, এবং আমরা চেষ্টা তো করছি ভালো কাজ করার, এরকম না যে করছি না, কিন্তু সবসময় দর্শকের মন বোঝা ভার, কারণ একটু আনপ্রেডিক্টেবল দর্শক। কিন্তু তা হলেও বলবো দর্শক আজও ভালো সিনেমা হলে হলে দেখতে আসছে, ভিড় করে সিনেমা দেখছে, টিকিট কাটছে, সেটাই অনেক বড় কথা। সম্পর্ক, বন্ডিং বা প্রেম সব কিছুই আমাদের জীবনের একটা অংশ, আর ছবির মধ্যেও সেই অংশটা থাকে। সেখানে তোমার ঋতুপর্ণা সেনগুপ্তর কাছে প্রেমটা কীভাবে পরিবর্তন হয়েছে সময়ের সাথে? দেখো, সময়ের সাথে সাথে প্রেমের বিবর্তন তো হয়, আর একটা সময় যখন একটা যখন আমরা টিনেজার থাকি বা একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড থাকে, তখন প্রেমকে আমরা যেভাবে দেখি বা যেভাবে আমরা সম্পর্ককে দেখি, আজকে এই অ্যাডাল্টহুডে এসে একটু তো ডিফিকাল্ট হবে, একটু ডিফিকাল্ট হবে, কারণ আমাদের সমাজটাও এখন অনেক বদলে গেছে। সম্পর্কের এতগুলো সম্পর্কের টার্ম এসে গেছে যে complicated relationship, complicated situationship, live-in relationship, extramarital, marital, তারপরে prenuptial agreement, মানে এতগুলো মানে ভার্টিক্যাল এসে গেছে যে মানুষের মানে চুজ করার পক্ষে মুশকিল। সম্পর্ক কি মানুষ এবার সামলাতে পারছে না, এত কিছু আই ডোন্ট নো, আর তারপরে এত অপশনস মানুষের কাছে যে, আর কি বলতো, আজকাল মানুষের টেনাসিটিটাও কমে গেছে যে ঠিক আছে এখন এই রিলেশনশিপটা ওয়ার্ক করছে না, ঠিক আছে ছেড়ে দাও, আবার একটা। কিন্তু আমার ধারণা যে রিলেশনশিপ ওয়ার্ক করার জন্য যেইটা দরকার, যেই চেষ্টাটা দরকার, সেটা কিন্তু আমরা আজও করে যাই, কারণ আমরা দেখো সেই মানে সেই আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, কিন্তু সেই জন্যই বলছি যে সব কিছুর পর একটা সময় মনে হতো দূর কেন এরকম করছি, আমি তো এটা করতে পারি, কিন্তু তার পর মুহূর্তে ভেবেছি যে না, মানে আবার একটু ভাবি, আবার এটাকে সময় অফকোর্স হারিয়ে ফেলছে, এই ব্যালেন্স করার চেষ্টাটা হারিয়ে ফেলছে। ব্যালেন্স করতে পারবে না সেটা বলছি না, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। যদি চেষ্টাই কেউ না করে তাহলে সেই পরিণতিটাতে উপনীত হবে কি করে? মানে ইউ হ্যাভ টু ট্রাই, মানে বিফোর ইউ সাকসিড, বলে না একটা জীবনকে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে, প্রচেষ্টা শুধু থাকা দরকার। এক্স্যাক্টলি, তো সেইখানে সেরকমভাবে সিনেমাটাও সেরকম, মানে প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে যে ঠিক আছে আমরা এইটা ট্রাই করি, এই সাবজেক্টটা ওই সাবজেক্ট, একটা ট্রায়ালের মধ্যে দিয়েও তো যেতে হবে। ভালো সাবজেক্ট করতে গেলে একটু তো ঝুঁকি নিতেই হবে। যেহেতু আমি থ্রিলার সেন্সটাকে আমরা খুব বেশি চোখে রাখছি, যেহেতু ঋতুর দিকে থ্রিলার ছবিতে আমরা পাচ্ছি, তো ইনফ্যাক্ট আমার আর একটা হরর থ্রিলার আসছে, আমার হিন্দি ছবিতে একটা হরর থ্রিলার, ওটা আরবাজ খান আর মহেশ মাঞ্জরেকরের সাথে। তাহলে এটা তোমার হিন্দি ছবিতে আবার ফিরে আসে বলা যায়? হ্যাঁ, হিন্দি ছবি না, মাঝখানে তুমি তো অনেক কাজ করেছো। না, আমার আরেকটা ছবিও আসে ইত্তার বলে, যেটা বলছিলাম লাস্ট টাইম, যেটা দীপক তিজোরি আর আমি, ওটাও লাভ স্টোরি, একটা লাভ স্টোরি আর একটা থ্রিলার, দুটোই আসছে। তো দুটোই এইটাই বলছি যে তোমার মাঝখানে যেমন আমরা রাজপাল যাদবের সাথে ছবি তোমায় দেখেছি, বা এর আগে তুমি ছবি করেছো, কিন্তু তুমি মাঝখানে গ্যাপ দিয়েছিলাম, হ্যাঁ, টলিউড নিয়েই তুমি পড়ে আছো, তাদেরকে সময় দিচ্ছ। তো এই যে সময় দেওয়াটা নিয়ে কথা বলছি এই কারণেই যে বলিউডে তুমি এখন কি চাইছো যে ওয়েব সিরিজ বা ফিল্মগুলো সময় দেওয়ার জন্য চেষ্টা করছো? হ্যাঁ, যেটা কারণ আমি কাজও করলাম বলিউডে, 2-3টে ছবিতে কাজ করলাম, ওগুলো রিলিজ হবে। তারপর সানির সল্ট করলাম চন্দন রয় সান্যালের সাথে, সেটাও রিলিজ হবে। তো অনেকগুলো নিয়ে এখন করছি কালচার, দেখা যাক কী হয়। তবে এই বছর এক্সপেক্ট করছি যে অ্যাটলিস্ট 1-2 ছবি রিলিজ হয়ে যাবে। একটা বিষয়ে তোমার যে থ্রিলার নিয়ে কথা হচ্ছে, কারণ থ্রিলার এই জনারটা কিন্তু আমাদের কাছে খুব ইন্টারেস্টিং, আর তোমার প্রথমবার দেখা যাচ্ছে এটা বলেই ফেলেছি, কিন্তু তোমার কাছে মানে তুমি এটা নতুন ব্যাপার না যে তুমি ছবি দেখেছো, তোমার কাছে যদি সেরা থ্রিলার বলি, সেটা তোমার কাছে কোনগুলো? যে কোনো নাম হতে পারে তোমার পছন্দের। একটা হরর থ্রিলার দেখেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে নাইটমেয়ার অন এলম স্ট্রিট, ওটা দুর্দান্ত লেগেছিল। আর রিসেন্ট টাইমসের এখানে আমি যদি হিন্দি ছবি থ্রিলার বলি, জুয়েল থিফ, দুর্দান্ত থ্রিলার, ওটা মানে একটা অসাধারণ। আর থ্রিলার আর একটা ওই যে ছিল না খুব দুর্দান্ত মার্ডার মিস্ট্রিটা, নামটা ভুলে যাচ্ছি, যেটা বিপাশা বাসু আর বিপাশা বাসু আর আমার মনে হয় ডিনো মরিয়া ছিল, দুর্দান্ত গানগুলো ছিল, যেটা বিক্রম ভাটের ছবি, রাজ, দারুণ, বিউটিফুল, দুর্দান্ত। এটা এই দুটো মানে এই হঠাৎ করে এগুলোর কথাই মনে পড়ছে। হ্যাঁ, আর এটা অবশ্যই খুব ফেভারিট বলেই তোমার এগুলো মনে পড়ছে। আর বাংলাতেও আছে, বাংলাতেও আগে থ্রিলার হয়েছে, যদি তুমি মেনশন করো। হ্যাঁ, বাংলাতেও হয়েছে, বাংলাতে থ্রিলার হয়েছে। আমাদের
ওরে বাবা দুর্দান্ত থ্রিলার আমি বলবো, যেটা তরুণ মজুমদারের কুহেলি। উফ, আর কি অপূর্ব সেই সিনেমাটা। হ্যাঁ, এই কথা হচ্ছে যে আসছে, মানে it's a সে musical আসছে, as well. মিউজিক্যাল অ্যাজ ওয়েল, আসছে সে আসছে। আর একটা সিনেমা ছিল ওটা হচ্ছে এর একটা সিনেমা ছিল, ওটা বোধহয় অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন, সিনেমাটার নামটা মনে পড়ছে না, কিন্তু ওটা দুর্দান্ত ছিল। ইনফ্যাক্ট আমাদের আর একটাও মানে ওটা বলবো ভূতের ছবি, কিন্তু একটু থ্রিলার ওরিয়েন্টেড, সেটা হচ্ছে মণিহার। দুর্দান্ত, তাই না? হ্যাঁ একদমই। আর এই তালিকাগুলো যেগুলো বলছো তুমি বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘুরিয়ে নিয়ে এলে। হ্যাঁ, কুহেলি আমার কি খুব সুন্দর না, personal কুহেলিটা favorite এর মধ্যে। দারুণ। ইনফ্যাক্ট আমি নিজে একটা থ্রিলার করেছিলাম, যেটা ভুলে যাচ্ছি বলতে বারবার, কেন ভুলে গেলাম আমি জানি না। ইনফ্যাক্ট আমার বম্বেতে মানে বলিউডে আমার জার্নিটা শুরু কিন্তু থ্রিলার দিয়ে। পার্থ ঘোষের ছবি তিসরা কন। আজ পার্থ ঘোষ কিছুদিন আগে আমাদের মধ্যে থেকে চলে গেলেন, আমি গেছিলাম বম্বেতে ওনার ওয়াইফের সাথে দেখা করতে। What a beautiful film that was! আর ইনফ্যাক্ট আমার আরেকটা পার্থদারই একটা থ্রিলার অসাধারণ লাগে, সেটা হচ্ছে 100 Days, যেটাতে মুনমুন সেন ছিলেন, মাধুরী দীক্ষিত ছিলেন, মানে দুর্দান্ত। দেখেছো 100 Days? দুর্দান্ত সিনেমা। আর এই ছবিগুলো আমাদের বলতে গেলে একটা কাল্ট আমাদের। একদমই। ইনফ্যাক্ট আমার ছবিটাও খুব ভালো হয়েছিল, তিসরা কন, যেটা এনএনসিপি প্রডিউস করেছিল, যেটা ফার্স্ট আমার বম্বেতে আত্মপ্রকাশ। সেটাতে আমি, চাঙ্কি পান্ডে, সোমি আলী, অমল পালেকর, তারপরে রাকেশ বেদি, সতীশ শাহ, হোয়াট আ কাস্টিং। এরা আলাদা একটা একদম গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিল মিঠুনদা, গৌতমী, সুপারব। মানে ঋতুপর্ণা সেনগুপ্ত যেমন নিজে একটা স্টেটমেন্ট তৈরি করেছে যে এখনো এভারগ্রিন, আর তাকে দেখে অন্যরা বলছে কি করে তিনি এখনো এত মেনটেন। তো সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত কাকে দেখে এটা ফিল করতো যে তিনি এত মেনটেন, আর তাকে দেখে জেলাস ফিল হতে পারে বা ভালো লাগতে পারে যে কোনো একটা? আমার কোনো জেলাসি নেই, তবে আমি ইন্সপিরেশন পেয়েছি অনেকের কাছ থেকে। মানে যেরকম মানে আমি সিনেমা কাউকে দেখে মানে ওরকম না যে আমি কাউকে দেখে আইডিয়ালাইজ করে সিনেমা করেছি, তা না, কিন্তু পরবর্তীকালে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছি, যেরকম মাধুরী দীক্ষিতকে দেখে। তারপর আমি ইন্সপায়ার্ড হয়েছি রেখাজিকে। ইনফ্যাক্ট রেখাজির এই উমরাও জানের আবার যেটা নতুন করে আবার কি লাগছিল ওনাকে, মানে ওনাকে দেখে মনে হয় মানে চোখে জল এসে যায়, মনে হয় পা জড়িয়ে ধরে ইয়ে করি। মানে কি লেভেলের ওনার বিউটি, মানে সেই গর্জিয়াস ব্যাপার, আর এত সুন্দর ওনার ব্যবহার, এত সুন্দর সবাইকে ভালোবেসে আপন করেন উনি। কোনো এত বছর ইন্ডাস্ট্রিতে আছে এই জায়গায়, কখনো ওনাকে দেখিনি কোনো মুখ গোমরা করে কোনো কিছু করছে, সবাইকে এত ওয়েলকাম করেন উনি, মানে নিউ জেনারেশনকে দেখেছি আমি, সবাইকে আদর করছে, সবাইকে ভালোবাসছে। তো রেখাজির কাছে গিয়ে সবাই খুব আনন্দ পায় আর কি, এটা খুব ভাল লাগে দেখে, খুবই সুন্দর একদম, আর ভীষণ ভালো লাগে। তো উনিও আমাদের একটা ইন্সপিরেশনের জায়গায় পড়ে। ওরা এত গ্ল্যামার, এত ভালো ভালো উনি ছবি করেছেন, এত সুন্দর, কম কাজ করেছেন, কিন্তু মানে ইন্ডাস্ট্রির একটা মানে পিলার বলা যেতে পারে, আর ওনাকে দেখে মাথা ঝুঁকে আসেন। অবশ্যই সবশেষে এবার ম্যাডাম সেনগুপ্ত থেকে জিজ্ঞেস করবো যে কোন কারণে এই ছবিটার দিকে মানুষ তাকিয়ে থাকবে বা কেন আসবে হলে, কারণ আমরা সবসময় এটা বুঝি যে কোন ছবির কি ইউএসপি, এটা নিয়ে আমরা প্রশ্ন করি। তা তুমি কোনটা ইউএসপি বললে? আমি মনে করি যে প্রথমত তো এটা অবশ্যই একটা নতুন প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ, তারা নতুন একটি ছবি নিয়ে আসছে, এবং আমি খুবই খুশি যে নতুন প্রডিউসাররা আসছে কাজ করতে। এবং দুটো জিনিস, একটা হচ্ছে রাহুল বোস আর আমি আবার অনুরণনের পরে ফিরে আসছি বড় পর্দায়, এবং সেটা প্রায় 11-12 বছর হবে ফিরে আসছি। তার পরবর্তী কথাটা হচ্ছে যে দুটো জিনিস, একটা হচ্ছে যে অবশ্যই এটা একটা থ্রিলারধর্মী ছবি, দর্শক দেখতে এমনিতেই খুব পছন্দ করে, এবং ইয়াং জেনারেশনের জন্য এটা একটা নতুন ট্রিট হবে বলে আমার মনে হয়, বিকজ এটা একটা নস্টালজিয়াকে উস্কে দেবে, কারণ আমাদের আবুল তাবুলের ছড়ার সাথে সাথে ভেতরে যে রহস্য, সেইটার একটা নতুন অ্যাসপেক্ট আছে। তারপর একটা মা মেয়ের একটা সেন্টিমেন্টের গল্প, একটা বন্ধুত্বের গল্প রাহুল বোস আর আমার, এবং তারপর কলেজ পলিটিক্সের গল্প। তো বেশ অনেকগুলো জিনিস আছে যেগুলো নতুন প্রজন্মকে হয়তো অনেক আনন্দ দেবে, বাট ইটস অ্যাক্রস দ্য জেনারেশনস। আমি নতুন প্রজন্ম বলছি কারণ আবল তাবলের সাথে তো হয়তো অতটা মানে অবগত না, তো সেই জন্য বলছি অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা, আর দুর্দান্ত কাস্ট, এবং কাস্টের মধ্যে আমি ছাড়া আছেন রাহুল বোস, কৌশিক সেন, অনন্যা চ্যাটার্জি। অনন্যা একটা দারুণ চরিত্র করেছে এখানে। তারপরে পরাণ বন্দ্যোপাধ্যায়, সুব্রত দত্ত, খরাজ মুখার্জি, নতুন সেট অফ অ্যাক্টার্সরা আছে, নতুন অভিজ্ঞ আর নতুনদের মিলিয়ে একটা মেলবন্ধন। হ্যাঁ, অভিজ্ঞ এবং নতুন জেনারেশন। প্লাস আমার মানে এখানে আরেকটা ইউএসপি আছে অবশ্যই অনুপম রয়ের মিউজিক, এবং
শিল্পা রয়ের গানটা অলরেডি হিট করেছে, যেতে দাও যেতে দাও। সো মানে আর শেষে থ্রিলারে প্রথমবার ঋতুদি, থ্রিলারে প্রথমবার আমি হিন্দি ছবিতে থ্রিলার করেছি হ্যাঁ, একটা, but তিস্তাপার, বাংলায়। যেটা আমার ইন্ট্রোডাকশন। আর বাংলাতে পার্সেল করেছি, কিন্তু সেইভাবে অতটা থ্রিলার না, তবে এটা একেবারে পুরোপুরি থ্রিলার। আর ঋতুপর্ণা সেনগুপ্ত এখানে মানে ম্যাডাম সেনগুপ্ত অ্যাজ আ কার্টুনিস্ট, একদম। যেটা এর আগে কখনো করিনি। একদম। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন Thank you. ছবির জন্য, ভালো 4th থাকো। জুলাই 4th জুলাই দেখতে হবে সিনেমা হলে গিয়ে। 4 জুলাই আসছে ম্যাডাম সেনগুপ্তা, প্লিজ মিস করবেন না। ওয়েট করব আপনাদের সবাইকে রিসিভ করার জন্য ফর ম্যাডাম সেনগুপ্ত। নমস্কার। একদম। শুভেচ্ছা।